Good evening, friends. एक दौर वो था मुझसे भी ज्यादा, उन्हीं को फिक्र थी मेरी। कहते थे मुझसे रुखसत न होंगे मिलके दोबारा कभी। अब तो गैरों से मेरा हाल पूछा जाता है। यही दर्द है दिल मेरे दिल को रुलाता है। वफा ने बेवफाई 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 की है। वफा ने बेवफाई 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 की है। वफा ने बेवफाई 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 की है। वफा ने बेवफाई मेरी आशिकी रब के हवाले रखे यार को बस कोई मना ले। यादों की सूली दिल में गिर जाती है। वीरानियां जब हद से मर जाती है। एक दौर वो था मुझसे भी ज्यादा, उनको फिक्र थी मेरी। कहते थे मुझसे रुखसत न होंगे मिलके दोबारा कभी। अब तो गैरों से मेरा हाल पूछा जाता है। यही दर्द दिल मेरे दिल को रुलाता है। वफा ने बेवफाई 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 की है। वफा ने बेवफाई 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 की है। वफा ने बेवफाई 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 की है। वफा ने बेवफाई। जिसकी वजह से मंजिलें जुड़ी सी लग रही। अनजानी राह पे दिल ये क्यों खुद को पाता है। यही दर्द दिल मेरे दिल को रुलाता है। वफा ने बेवफाई 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 की है। वफा ने बेवफाई 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 की है। वफा ने बेवफाई 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 की है। वफा ने बेवफाई।
শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা আবার এসে হাজির হয়ে গেছি আমাদের রোজকার আড্ডায়। কালকে সবাই তোমাদের অনেক অনেক ভালো লাগা, অনেক ভালোবাসার কথা তোমরা আমাকে লিখে পাঠিয়েছো। না না না, কেউ বন্ধ করো না, প্লিজ বন্ধ করো না। সকাল থেকে অনেকে মেসেজ করেছো, অনেকে ফোন করেছো, অনেকে অনেকের গানের অনুরোধ পাঠিয়েছো। সব গানের অনুরোধ একটু একটু করে রক্ষা করার অবশ্যই প্রচেষ্টা করব, কারণ প্রচেষ্টা করাটাই আমার কাজ, আর আমি সেটা সবসময় করার প্রচেষ্টায় ব্রতী থাকব। আজ শুক্রবার, আর প্রত্যেক শুক্রবার দিনকেই আমরা আগে সিনেমা দেখতে যেতাম, কিন্তু এখন শুক্রবার আসলে পরে আমাদের আমরা শুক্রবারটাকে বলতাম যে আমাদের নামাজ পড়ার দিন। কারণ নামাজ পড়ার দিন মানে হচ্ছে নিউ ফিল্ম রিলিজ, আর প্রত্যেক শুক্রবার নতুন ফিল্ম বই দেখব, এটা ছিল কিছুদিন আগে পর্যন্ত, এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত। বাট নাও ইটস টোটালি অফ। তাই অনেক অনেক জিনিস আমরা হারিয়ে ফেলেছি, হারিয়ে যাচ্ছি। নিজেদের ভেতরের যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আগে খুব বেশ উচ্ছল ছিলাম, এখন অনেকটাই নিজের ভেতরে নিজেরা গুটিয়ে এসেছি। একটা ভয়, একটা সংশয়, একটা বিষয় সবসময় আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। তবে এই তাড়া থেকে কবে যে মুক্তি পাবো, সেটা অবশ্যই একটা নির্দিষ্ট দিন আমাদের ঠিক করা উচিত, তাই না? আমার মনে হয়, আমি জানি না, তবে আমার মনে হয় সেপ্টেম্বর অক্টোবর মাসের পর থেকে হয়তো আবার আমরা স্বাভাবিক জীবনে হয়তো ফিরতে পারি বা পারবো। বাট এখনো অনেকটা দিন, অনেকটা বিষয়। তাই এই অনেকটা দিন, অনেকটা বিষয়ে আমরা কত যে তোমাদের সঙ্গে এইভাবে একসঙ্গে থাকতে পারবো, কতদিন, বা কত গান শোনাতে পারবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ কিছু একটা রসদ দরকার, যে রসদটার উপরে নির্ভর করে আমাদের আড্ডাটা চলবে। আর অনেকে বলে তোমার রসদের অভাব নেই, প্রচুর রসদ আছে। হ্যাঁ, আমার বলার রসদ অনেক কিছু আছে, কিন্তু সেই রসদ, সব রসদ সব জায়গায় বলাটাও একটা ভীষণ বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়, সেটা বলা সম্ভব হয় না। তবে এই কদিনে আমরা পুরাণ থেকে অনেক অনেক গল্প শুনেছি। কালকে আমি তোমাদের জগন্নাথ দেবের একটি গল্প বলেছি, আজকে তোমাদের কিসের গল্প বলবো এটা তোমরা ঠিক করো, আর কি বিষয়ের উপরে গল্প বলবো সেটাও তোমরা ঠিক করো। ততক্ষণের জন্য একটা গান শুনিয়ে দিই তোমাদের, একটা বাংলা গান, নির্মলা মিশ্রের একটা খুবই সুন্দর গান। দুটি চোখে আমি হয়ে গেছি তারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশেহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল
শুভ পরিণয় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশেহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর, নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর। বয়ে চলেছে যেথায় ভালোবাসা এক ধারা। এই জীবন ছিল নদীর মতো দিশেহারা গতিহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। আমরা বহু পুরনো অনেক আর্টিস্টদের গান আজকে তোমাদের সামনে উপস্থিত করে চলেছি। জানি না সে সমস্ত আর্টিস্টদের গান আজকালকার প্রজন্ম শুনিনি, যেমন নির্মলা মিশ্র, বনশ্রী সেনগুপ্ত, এরকম অনেক মানুষ আছে। আরতি মুখোপাধ্যায়, আজকালকার প্রজন্ম আরতি মুখোপাধ্যায়ের গানের প্রতি বেশি ইন্টারেস্টেড। আরও অনেক আছে, যেমন আমাদের বাংলার রথীন মজুমদার, সুধীরলাল চক্রবর্তী, পান্নালাল ভট্টাচার্য। এছাড়া আছে আমাদের আরো অনেকের নাম মনে পড়ছে, আবার অনেকের নাম মনের মধ্যে থেকে স্মৃতিপট থেকে কেমন হারিয়ে যাচ্ছে। পিন্টু বাবু, তারপরে আছেন আরো আমাদের সাগর সিং, এরকম অনেক 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 তরুণ বন্দ্যোপাধ্যায়, অনেক অনেক নাম। আজও তাদের কিছু কিছু গান, যেমন হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, এনাদের কিছু কিছু গান আমাদের নতুন প্রজন্ম আজ কিন্তু তুলে ধরার প্রচেষ্টা করছে। এটা খুব ভালো লাগছে। একদম পুরোনো দিনের গানগুলোকে রিমেক করছে অনেকে, সেগুলোকে নতুন করে নতুন ভাষা দিয়ে নতুন ভাব দিয়ে নিয়ে আসার প্রচেষ্টা করছে। এটাও একটা বড় কাজ। আমি এই সমস্ত কাজগুলোকে খুব ইন্সপায়ার করি, ভালো লাগে। যাকে অবশ্যই আমার মনে হয় কিছু উত্তর এসেছে, আমি একটুখানি জেনে নেব। আজকে অনেকে লিখছে যারা, মিশর ভ্রমণের গল্প, বেড়াতে যাবার গল্প, গণপতি দেবের গল্প, রাবণের বোন, মৈথিলি, রাবণের বোন মৈথিলির গল্প, আচ্ছা সুদামার গল্প, মীরার গল্প। প্রচুর গল্প হয়ে গেছে, তাই না? আমার কাছে অনেক স্টক চলে এসছে। যাকে ভ্রমণের গল্প একটা অবশ্যই খুবই সকলের মনের মধ্যে একটা চাহিদা নিয়ে আসে, কিন্তু ভ্রমণ এখন যেন বোধ হয় ছবি এঁকে দেখার মতন অবস্থা হয়ে গেছে। এখন যেরকম অবস্থা, তাতে ভ্রমণ করতে যাওয়াটাও একটা বড় দুষ্কর। তার থেকে বরঞ্চ আমি যেমন এখানে লেখা আছে গণপতি দেবীর গল্প, রাবণের বোন মৈথিলির গল্প, সুদামার গল্প, মীরার গল্প। মীরার গল্প বলতে গেলে পরে আমরা রাজস্থানেতে একবার গিয়েছিলাম, সেখানে একবার না বহুবার গেছি। এইবারে রিসেন্টলি গত বছর রাজস্থান, গত বছর বা তার আগের বছর বোধহয় রাজস্থান গেছিলাম।
এবং সবচেয়ে বড় কথা কি, আমরা খুঁজতে খুঁজতে আমরা ফার্স্ট একটা জায়গায় গেছি, সেটা হচ্ছে জয়পুর। জয়পুরে নেমে জয়পুর থেকে আমরা চলে গেছিলাম আজমির। আজমিরে গিয়ে আমরা সেদিনটা আজমিরে ছিলাম। আজমির শরীফ, তারপরে ওখানে জাহাঙ্গীরের ফোর্ট, এই সমস্ত কিছু দেখেছি। এই সমস্ত দেখার পর যখন আমরা পরের দিনকে যাচ্ছি, পরের দিনকে এমন একটা গ্রামে যাচ্ছি যে গ্রামটার নাম আমাদের গাড়ি ড্রাইভার খুঁজছে পাচ্ছে না বা জানে না। সেগুলো এই সমস্ত বাজে জায়গা দিয়ে আমি গাড়ি নিয়ে যাবো না, প্রথম প্রথম খুব এ করলো। তারপর যখন গিয়ে পৌঁছলাম তখন দেখে যে সেটা হচ্ছে মীরার জন্মস্থান। গ্রামের নাম কুর্কি। সেই কুর্কি গ্রামে গিয়ে যখন পৌঁছলাম, আর সবচেয়ে বড় কথা কি জানো, সেই কুর্কি গ্রামে এখনো পর্যন্ত মীরাবাইয়ের সেই মন্দিরটি রয়েছে, যে মন্দিরের মধ্যে মীরাবাই পুজো করতেন। এখনো পর্যন্ত তার সেই জন্মস্থানটা রয়েছে, অর্থাৎ আতুর ঘরটা, যে আতুর ঘরেতে মীরাবাই জন্মেছিলেন। তাই ভ্রমণকে ভ্রমণের গল্প হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মীরাবাই সম্বন্ধেও জানা হচ্ছে। তাই এইরকম ভাবে আমরা কুর্কি গ্রামে গিয়ে পৌঁছতেই সেখানকার রাঠোর বংশের যিনি এখন বর্তমান হয়ে রয়েছেন রাজা, তাকে আমরা সবাই, মানে আমাদের যারা ড্রাইভার ছিল তারা তাকে হুকুম বলছে। হুকুম মিনস মানে একজন মহান ব্যক্তিকে মহারাজ যেমন আমরা সম্বোধন করি, এরকম ওদের ওখানেতে সম্বোধন করছে হুকুম, বা জমিদার সাহেব এরকম আমরা যেমন বলি, সেরকম তারা হুকুম বলে সম্বোধন করে। এইরকম সম্বোধন করে তারপরে আমাদের ভেতরে নিয়ে গেল, ঘরে বসালো। আমরা মীরাবাইয়ের ঘরের বৈঠকখানায় বসেছিলাম তাদের প্রাসাদের। তারপরে সেখানে একটা কুকুরের সঙ্গেও দেখা হলো, যেটা ওদের বাড়ির কুকুর, আস্তা বল। এই সব কিছু পেরিয়ে আমরা গিয়ে পৌঁছলাম অবশেষে আতুর ঘরে, এবং বর্তমানে তারা সেখানে এখন বসবাস করেন। আতুর ঘরটা একদম সেপারেটলি রাখা। আতুর ঘরের আমরা একটু ছবি নিলাম, নেওয়ার পরে আমাদের মন্দিরটা খুলে দিল, দিয়ে বলল যে মন্দিরে যাবেন তো? আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই। মন্দিরে এত সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের ছবি আছে, বা এত সুন্দর একটা কৃষ্ণ ছবি বলছি, এত সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে, যে মূর্তিটার ছবি যদি কোনোদিন সময় পাই আমি অবশ্যই তোমাদের ফেসবুকে লোড করব, দেখবে মন জুড়িয়ে যাবে। ভীষণ ভালো ছবি। আর আরেকটা জিনিস, যে তুলসী পাতা, মানে ঠিক মন্দিরের কাছে একটা তুলসী গাছ আছে, যে তুলসী পাতা দিয়ে মীরাবাই রেগুলার সেই তার নারায়ণের পুজো করতেন, সেই তুলসী গাছ আজও জীবিত হয়ে আছে সেখানে। এবং সেই তুলসী গাছের মানে সাইজটা বিশাল বড়, বিশাল, মানে কি বলবো, আমি ওরকম বড় তুলসী গাছ আজ পর্যন্ত দেখিনি। যা চওড়া হবে মোটামুটি ধরে রাখো 4 থেকে 4.5 ফিট চওড়া, আর হাইটটা ছোট, হাইটটা 2.5-3 ফিটের মতন হবে। এবং এই যে 4 ফিট রাউন্ড, মানে অ্যারাউন্ড 4 ফিট, এই 4 ফিটটা রাউন্ড করে সেই গাছটা হয়ে আছে। এবং স্টিল নাও, মানে সে এখনো তার থেকে পাতা নিয়ে ওখানকার মানে পূজারীরা পুজো করেন। তা আমি তখন ওনাকে বললাম যে আমি কি একটা চারা পেতে পারি এর? তা তখন অনেকে মানে ওখানকার রাজা বললেন যে হ্যাঁ নো প্রবলেম, তবে চারা নিয়ে গিয়ে ওখানে বাঁচবে কিনা, আপনাদের ওখানে বাঁচবে কিনা সেটা নিয়ে একটু সমস্যা আছে। তবে আপনারা একটা কাজ করতে পারেন, ওই যে ঝুড়িগুলো আছে, ঝুড়িগুলো কয়েকটা নিয়ে যান, চারাটা নিয়ে গেলে পরে এখন তো আপনি ঘুরবেন চারদিকে, ঘুরতে ঘুরতে তো আপনার তো সেই তো মরে যাবে। ঠিক কথা। তা আমি তখন সেই গাছের ঝুড়ি নিয়ে এসেছিলাম, মানে যেখান থেকে ঝুড়িটা পড়ে তারপরে তুলসী পাতা জন্মায়। তা সেই তুলসী পাতার গাছ নিয়ে এসে আমাদের এখানে ঠাকুর বাড়িতে বা আমাদের বাড়িতে লাগানো হয়েছে তুলসী গাছ। মনের মধ্যে একটা ওই আছে যে তুলসী পাতা আছে সেখানকার। এই একটা মানে মনের মধ্যে এরকম একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, এই যেমন একটা বিষয়, মানে যে তখনকার সময়কার জিনিস,
মানে তখনকার মানে তার ব্যবহৃত জিনিসের থেকে আমরা তো এখন আর সেই সময়টা ফিরে পাবো না, ফিরে যেতেও পারবো না, বাট সেই সময়টার একটা ঐতিহ্য, যে ঐতিহ্যটাকে আজকে বহন করে নিয়ে এসেছি বাড়িতে, সেটাই হচ্ছে আমার কাছে মানে একটা বড় প্রাপ্তি। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। তারপরে আমরা মীরাবাইয়ের সমস্ত বিষয়টাকে নিয়ে শুটিং করেছিলাম, অতটা ভালো লাগেনি, কিন্তু যা পেয়ে গেছি প্রথম দিনই পেয়ে গেছি। সেই রকমই আমরা যখন শ্রীলঙ্কায় গিয়েছিলাম, শ্রীলঙ্কা গিয়ে তখন শ্রীলঙ্কাতে তখন এই বুদ্ধের ব্যাপারে একটা ডকুমেন্টারি করছি, তখন শ্রীলঙ্কা সেই কারণের জন্য যেতে হয়েছিল। ডকুমেন্টারিটা এখনো পর্যন্ত শেষ হয়ে ওঠেনি, তার কারণ এরকম লকডাউন পিরিয়ড, আর তাছাড়া একটু ফিনান্সিয়াল প্রবলেম, সেরকম স্পন্সরশিপ পাইনি, তাই সে কারণের জন্য একটু আটকে গেছে। তবুও সেটাকে করার প্রচেষ্টা করব, কাজকর্ম একটু একটু করে মানে কোটি কোটি পায়ে করে এগোচ্ছি। 5 বছর ধরে একটা প্রজেক্ট ধরে বসে আছি, ছোট ছোট শুটিং করে সব রাখা আছে। তা এই অবস্থাতে এইরকমই একটা বিষয়ের উপর নির্ভর করে আমরা গেছিলাম শ্রীলঙ্কায়। সেখানে কি হলো একটা গানের পরে আবার শোনাবো। রাজু বন্দিয়া জেন্টলম্যান ছবি একটি গান। धड़कन में है तू ही तू, सीने में दिल है, दिल में है धड़कन, धड़कन में है तू ही तू, तू मेरी पहली तमन्ना, तू मेरी आखिरी आरज़ू, मौसम उस रंग में ढलता है जिस रंग में तू आ जाए, मेरी सुबह और शामें तेरे पलकों के साए, आँखों में नींदें, नींदों में सपने, सपनों में है तू ही तू। इशारे पर सारी दुनिया भुला देंगे, तू गुजरे जिस राह से पर भूल ही भूल बिछा देंगे, बाहों में कलियां, कलियों में खुशबू, खुशबू में है तू ही तू। I love you, I love you, I love you, I love you। ভালোবাসার গান। বেশ, ফিরে আসি এবার গল্পে। আমরা শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছলাম।
শ্রীলঙ্কায় যখন গিয়েছিলাম আমার সঙ্গে গিয়েছিল বুবুলদা। আমরা দুজনে মিলে ফার্স্ট বেনোটোভা গিয়ে পৌঁছই। শ্রীলঙ্কা একদম কলম্বো থেকে আমরা বেনোটোভা, সেখান থেকে পরপর একটা করে জায়গা ঘুরতে আমরা ফার্স্ট অনেকগুলো জায়গায় ঘুরেছি। তার মধ্যে আমার বিশেষ দুটো জায়গা খুব পছন্দ হয়েছিল। একটা হচ্ছে যে সীতার অশোক বন। এই অশোক বনেতে হনুমানের একটা বিরাট বড় পায়ের চিহ্ন আছে, যেখান থেকে সে লাফ মেরেছিল। অশোক বাটিকা এখনো পর্যন্ত সেখানে রয়েছে রাবণ কেভ, রয়েছে রাবণের প্রাসাদ, অনেক কিছু জিনিস। আর এইসবগুলো আমি এখন তোমাদেরকে জায়গাগুলোর নাম বলে দেবো না, কারণ হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই ইউটিউবে একটা সময় আমরা রিলিজ করব, তাই এক্ষুনি সমস্ত বিষয়গুলো বলে দেবো না। জায়গাগুলোর নাম এবং অনেক সুন্দর জায়গা, সুন্দর ছবিও তুলেছি আমি। আর এই সমুদ্র কাছাকাছি থেকে আমরা একবার গিয়েছিলাম অনুরাধাপুরা, যে প্রসঙ্গটা আমি কথা বলতে চাইছি। অনুরাধাপুরায় আমরা অনেক বুদ্ধের চৈত্য ঘুরেছি। সেখান থেকে আমরা দুদিন এখানে ছিলাম। ওখান থেকে বিকাল বেলার দিকে আমরা গিয়েছিলাম মূল বৌদ্ধ মন্দিরে। এই মূল বৌদ্ধ মন্দিরের একটা নাম আছে। আমরা জানতে চাইব সেই মূল বৌদ্ধ মন্দিরের নামটি কি। এটা প্রশ্ন যে এই মূল বৌদ্ধ মন্দিরের নামটি কি। এই বৌদ্ধ মন্দিরেতে সংঘমিত্রা অর্থাৎ অশোক যখন তার ধর্ম প্রচার করার জন্য গিয়েছিলেন তখন সংঘমিত্রাকে পাঠিয়েছিলেন এই শ্রীলঙ্কায়। এই শ্রীলঙ্কাতে যখন উনি যান তখন বোধি বৃক্ষ অর্থাৎ যে বোধি বৃক্ষের তলায় বসে ভগবান বুদ্ধ বোধিসত্ত্ব লাভ করেন, সেই বোধি বৃক্ষের একটি চারা নিয়ে যান শ্রীলঙ্কায় এবং সেই বৃক্ষটিকে তিনি সেখানে রোপণ করেন। আজ সেই বৃক্ষটি বড় মহিরুহে পরিণত হয়েছে। বড় সে কত বড় মানে চিন্তার অতীত। অজস্র তার ডালপালা এবং তাকে সম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখার প্রচেষ্টায় সমস্ত শ্রীলঙ্কাবাসী 80% সেখানে বুদ্ধিস্ট, আর এই 80% লোক তাকে বাঁচিয়ে রাখার প্রবল প্রচেষ্টা করছে বিভিন্ন ভাবে। একটা ডালকে তারা ঠেকনা দিয়ে রেখেছে। আমার সবচেয়ে বেশি আনন্দের বিষয় এই বোধি বৃক্ষের পাতা নিয়ে এসেছিলাম আমি আজ পর্যন্ত অত বড় পাতা আমি কখনো দেখিনি। আমি সেই পাতাটা আমার কাছে আছে, আমি অবশ্যই তোমাদেরকে সেটা দেখাতে পারি, বাট একটু সময় লাগবে। সেই পাতা নিয়ে এসেছি এবং অনেকগুলো পাতা নিয়ে এসেছি। আমার খুব প্রিয়জনকে আমি একটি পাতা সেখান থেকে দিয়েছিলাম, আমার যার মাধ্যম দিয়ে আমরা ওখানে গিয়েছিলাম আর কি। এখন অনেক পাতা রয়েছে আমার কাছে, বাট সেটি আর কাউকে দেওয়ার জন্য নয়, নিজের সংগ্রহে রাখার জন্য। সেই সংগ্রহে রাখার একটি পাতা আমি তোমাদেরকে দেখাবো। আমি পিছনে যারা ক্যামেরা আছে তাদেরকে বলবো যে তারা নিয়ে আসবে, অবশ্যই তোমাদের দেখাবো। ততক্ষণ একটা গান শুনিয়ে দেব পাতার অপেক্ষায়, আর তোমাদের উত্তরের অপেক্ষায় বসে রইলাম। আমি তোমাদের উত্তরের অপেক্ষায় বসে রইলাম, আর তোমরা দেখো পাতাটির অপেক্ষায়। পরের গানে যাই। শুভমিতার একটি
খুব সুন্দর গান। এই গানটি আমার মনে হয় সবার পছন্দ হবে। সকাল দেখো সূর্য কিন্তু যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই। অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই। প্রতিবার প্রেমে নতুন জন্ম, জীবন কি প্রতিবার নতুন জন্ম, জীবন কি যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। অনেকে বলে অনেক কথা, কথা তো সব তাই। অনেকে বলে অনেক কথা, কথা তো সব তাই। কথার বাঁধনে হৃদয়ে ফেরার সঠিক কথা একটাই। কথার বাঁধনে হৃদয়ে ফেরার সঠিক কথা একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যেভাবে
অবশ্যই জানতে চাইবো তোমাদের প্রশ্নের উত্তর। আগে উত্তর, কারণ আগে তো প্রশ্ন আমি করেছি, তাই আগে উত্তর আমি অবশ্যই জানতে চাইবো। একজন লিখেছ ডাম্বুলা মন্দির, একজন লিখেছ শ্রী দাহারা মালিকারা মন্দির। ডাম্বুলা মন্দিরটা মনে হচ্ছে সঠিক। চলো এবার আমার পালা। এই সেই পাতা, এরকম বড় পাতা আমি মানে আমার দেখতে পাচ্ছ, মানে আমার মুখটা আন্দাজ করলে বুঝতে পারছো যে এখান থেকে শুরু হয়েছে, জাস্ট এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। জাস্ট একটা A4 সাইজ পেজের মতো একটা পাতা। এই পাতাটা কিন্তু সবচেয়ে বড় পাতা নয়, এটা মাঝারি পাতা। তার কারণ হচ্ছে সবচেয়ে বড় পাতাটা নিয়ে আসার মতন, মানে রাখার মতন জায়গা পাইনি। একটা পাতা তোমাদের জন্য অবশ্যই। আর কেউ দেখতে চাও? আরেকবার ছবি তুলে নাও। ওকে, ভবিষ্যতে যদি কোনোদিন শ্রীলঙ্কা যাওয়ার সময় বা সুযোগ বা আমাদের কিছু আসে, অবশ্যই তোমাদের ইনফর্ম করব, আর তোমরাও আমাদের ইনফর্ম করতে পারো। কিন্তু এখন তো সব দিক শিল্ড, তাই এখন এই সমস্ত ভেবে চিন্তে কোনো লাভ নেই। এই হচ্ছে আমার জীবনের কিছু কিছু পাওনা অনেক বিষয়ের জায়গা থেকে। এরপরে গিয়েছিলাম অনেক জায়গায়, যেমন এবারে গুজরাট ট্রিপেতে গিয়েছিলাম আমরা লোথালে। লোথালে একটা জায়গা যেখানে হরপ্পার কিছু অংশ পাওয়া যায়, সেখান থেকে অনেকে অনেক কিছু নিয়ে এসছে, কেউ মাটি নিয়ে এসছে, কেউ ইট নিয়ে এসছে, কিন্তু আমি কিছু নিয়ে আসি। কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো সারা জীবন নিজের মনের মধ্যেই রেখে দেওয়া বোধহয় ভালো। তবে আমরা অনেক জায়গায় বেড়াতে গেছি, এবং বেড়াতে গিয়ে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় একটু অন্যরকম, মানে একটা অন্যরকম ফিলিংস এসেছে। আমরা একবার রাজগীর বেড়াতে গেছি। রাজগীর একটা খুব ভালো জায়গা, সেখানেও বুদ্ধের নানা রকম জিনিস আছে, যেটাকে আগে রাজগৃহ বলা হতো। তা রাজগীর বেড়াতে গিয়ে আমরা একটা জায়গায় থেকেছিলাম, সেখানে রাত্রি 10টার সময় গিয়ে পৌঁছেছিলাম। বাই কার গিয়েছিলাম আমরা, এখান থেকে দেরি করে বেরিয়েছিলাম, আর গয়া টয়া থেকে ঘুরে টুরে গিয়ে তারপরে ওখানে রাজগীরে গিয়ে পৌঁছেছিলাম। রাজগীরে যে হোটেলের মধ্যে আমরা ছিলাম সেখানে একটু অন্যরকম, মানে কালকে অনেকে অনেক এরকম ধরনের গল্প শুনতে চেয়েছিল পরশুদিনকে, তাই সেই হিসেবে বলতে চাইছি যে আমরা তখন রাজগীরে গিয়ে রাত্রিবেলায় শুয়ে আছি। আমাদের সঙ্গে অনেকগুলো গাড়ি ছিল, অনেক লোকজন ছিল, পুরো হোটেলটাই আমরা বুক করে নিয়েছিলাম। তা খাওয়া দাওয়া সবকিছু হয়ে যাওয়ার পরেতে আমরা একটা ঘরের মধ্যে শুয়েছি। ইন দ্য মেন টাইম রাত্রিবেলা একটা 1:30 নাগাদ একটা খুব কান্নার আওয়াজ। আমরা উঠেছি, উঠে ঘরের মধ্যে ঘুরছি। আমাদের নতুন করে সমস্ত ঘর তো পরিষ্কার করেছে ওরা। আমরা বাড়ি থেকে চাদর নিয়ে গেছিলাম, সেই চাদর বিছানার উপর পেতেছি, আর দেখছি বিরাট বড় বড় চুল, আর সেই চুল গায়ে, জামায়, চাদরে, চারিদিকে চুল। এবং এই বিষয়টা আরো সকলের মধ্যেই হচ্ছে। বেশ কিছুক্ষণ পরে দেখি আমাদের পাশের ঘর থেকে হাউ হাউ করতে করতে একজন বেরিয়ে এলেন, আমাদের খুব পরিচিত।
তা আমরা বললাম দরজা খুলে বাইরে বেরিয়েছি, তখন বেরিয়েছি কি হয়েছে, আমি এই ঘরে থাকবো না, আমি এই ঘরেতে থাকবো না। কেন, কি হয়েছে? যে আমরা যখন আমি বাথরুমে গেছি, বাথরুমে গিয়ে দেখছি যে বাথরুমে একটা টুংটাং করে মিউজিক চলছে, কিসের মিউজিক চলছে নিজে বুঝতে পারছি না। এরপর কিছুক্ষণ পরেতে আমি বাথরুম করে মুখে চোখে জল দিয়ে ভাবছি যে ঘুম আসছে না আজকে, কিসের একটা কান্না কান্না আওয়াজ আসছে কোথা থেকে, কান্নার আওয়াজ তোমরা শুনতে যাচ্ছ? হ্যাঁ, একটা শুনতে পাচ্ছিলাম। তারপরেতে দেখি একটা মগ, বলে আমার ঘরের মধ্যে মগটা রয়েছে বসানো, মগটা ঘুরছে। সে আবার কি, এইরকম ঘুরছে, ওই দেখে আমি আর ওই ঘরে থাকবো না, আমি বেরিয়ে এসেছি। বেশ ভালো। আর এরকম ভূত টুত ব্যাপার হলে পরে আমার বেশ আনন্দ হয়। তা আমি তখন গেলাম, গিয়ে দেখলাম সবকিছু দেখলাম না, সবকিছু নর্মাল আছে। ঠিক আছে, তোমরা শো, অসুবিধা কিছু নেই, আমরা পাশের ঘরেই আছি, জেগে আছি। আলটিমেটলি জাস্ট সান্ত্বনা দেওয়া, জাগার মতন মানসিকতা ছিলও না, আর জাগার মতন ইচ্ছাও ছিল না, শরীরও পারমিট করছিল না জেগে থাকতে। বাইরে পাশের ঘরেতে আমার বোন এবং আরো একজন মেয়ে, রত্না, যাকে আমি সান্ত্বনা বলি, সেও ছিল। সেই ঘরেতে একটা বিচ্ছিরি ব্যাপার, মানে সারা দেয়ালেতে রক্তের ছাপ। সেই ঘরটা কিছুতেই সে খুলে দিচ্ছিল না, কিন্তু খুলতে বাধ্য হয়েছে, যেহেতু আমাদের দুজন কিছুতেই ঘরের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছিল না বলে। খোলার পরে রক্তের ছাপ, পায়ের দাগ এবং সবকিছু, পরে তাদেরকে সেই ঘরটাকে পরিষ্কার করানো হয়েছিল। সেই ঘর থেকেই কান্নার আওয়াজটা আসছিল, এবং তারা সারাদিন জেগে বসেছিল। তাদের পায়ে, হাতে, কোমরে, সব জায়গাতেই কেউ যেন হাত দিচ্ছে। যখনই তারা ঘুমোতে যাচ্ছে তখনই কারোর হাতের স্পর্শ অনুভব করতে পারছে, আর তারা জেগে যাচ্ছে। এইরকম একটা কিছু, মানে একটা ভৌতিক বিষয় আমাদের বেড়াতে যাওয়ার মধ্যে এসেছে। এবং অনেক জায়গায়, এরকম অনেক জায়গায় যখন আমরা ঘুরেছি, সেই সমস্ত জায়গার মধ্যেও এরকম বিষয় পাওয়া গেছে। আরেকটা জায়গায় বলবো, জানি না সেটা কতটা ঠিক হবে কি ঠিক হবে না। আমরা একবার গিয়েছিলাম এমন একটা জায়গা, যে জায়গার নাম করাটা আমার মনে হয় এই মুহূর্তে ঠিক হবে না। আমি নাম না করে জায়গার নামটি বলছি, কারণ অনেক সময় অনেক বিষয়ে এই একটা কিছুর সঙ্গে নির্ভর করে। তা আমরা সেখানে যাওয়াতে আমি একবার প্রসেনজিৎকে বলবো, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, একটুখানি এখানে কানেকশনে গন্ডগোল হয়েছিল, ওকে। তা আমরা সেখানে গেছি। সেখানে যাওয়ার পর আমরা গিয়ে সেখানে অনেকজন মিলে একসঙ্গে একটা ঘরের মধ্যে রয়েছে। রাতের বেলায় প্রত্যেকের ঘরের মধ্যে একটা লাইট ফেলছে, কি করে হচ্ছে, বাইরে থেকে কোনো গাড়ি যাতায়াত করছে না, আর কারো ঘুম আসছে না, কারণ সেদিন লোড শেডিং ছিল, প্রচন্ড গরম, সব ঘরেতে মোমবাতি জ্বলছে, আর ভোল্টেজ এত ড্রপ যে কোনো মোবাইলে চার্জ নেই, মোবাইলে লাইটও নেই, কিচ্ছু নেই, কিচ্ছু করা যাচ্ছে না। আর জেনারেটর চালাবে, সে কে চালাবে? অবশেষে কিছুক্ষণ পরে আমাদের একজন পিসি, তিনি বাথরুমে যাচ্ছেন, অনেকক্ষণ বাথরুমের সামনে দাঁড়িয়ে আছেন। বাথরুমের ভেতরেতে একজন স্নান করছে, কন্টিনিউ জল পড়ে যাচ্ছে। তাকে বলা হচ্ছে যে কি হলো, আরেকজন এসছে, মানে একটা ঘরের মধ্যে 7টা বেড ছিল আর 3টে বাথরুম ছিল, তো অসুবিধা হওয়ার কথা নয়। তা সে তার কিন্তু টয়লেট ছিল একটাই, তা সেখানে গেছে। তাহলে তুমি এখানে বাইরে দাঁড়িয়ে আছো কেন? তো হচ্ছে ভেতরে কেউ একজন আছেন, তা সে কারণের জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি। অনেকবার ঠক ঠক করছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। তারপরে সে একটুখানি সাহস করে দরজাটা জোরে ধাক্কা মারতে দরজাটা খুলে যায়, এবং ভেতরে দেখে বালতিতে জল ভর্তি আছে, এই বালতিতে কোনো রকম ভাবে কল খোলা নেই, আর কেউ স্নান করছিল। কিন্তু স্নান করার শব্দ এবং জল পড়ার শব্দ
সবাই পেয়েছে। এইরকম অনেক অনেক গল্প আছে, অনেক অনেক জিনিস আছে, এবং ওই সময়তে কেউই তখন ছিল না। আবার এরকমও হয়েছে, আমার যেমন কিছু হয়েছে, যেমন আমার নাম ধরে ডেকেছে অনেকে, পাশ দিয়ে যাচ্ছি, ধাক্কা লাগলো, ঘুরে দেখলাম, দেখতে পেলাম না কাউকে, কিন্তু ধাক্কাটা লাগলো, একটা হাওয়ার মতন এসে মাথার মধ্যে ঝাপটা দিল। আর আসল কথা, একটা আমাদের আত্মা যখন অতৃপ্ত থাকে, তৃপ্ত হয় না কোনো বিষয়েতে, তখন সেই তৃপ্ত আত্মা কারোর মাধ্যম দিয়ে কিছু কথা বলতে চায়। ভয় দেখানোটা তাদের উদ্দেশ্য নয়, আমরা ভূত শুনলে পরেই ভয় পাই। কারোর মাধ্যম দিয়ে সে তার নিজের কথাটা, নিজের বক্তব্যটা বলতে চায়, আর সেই বক্তব্যটা না বুঝতে পেরে আমরা মেন্টালি আপসেট হয়ে পড়ি। হ্যাঁ, আমি ভূত মানি, এবং আমি মানি যে হ্যাঁ, প্রেতাত্মা আছে, কারণ আমি নিজে খুব ভুক্তভোগী, এবং আমি নিজে এনাদের সঙ্গে মাঝে মধ্যে দেখেছি। তাই আমাকে যদি কেউ বোঝায় যে ভূতে বিশ্বাস করে না, এই করে না, সে করে না, না 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 না, আমি অবশ্যই বিশ্বাস করি। আমি ভূতকেও মানি, আমি ঈশ্বরকেও মানি। ঈশ্বরের উপস্থিতিকে যদি মানতে হয়, তাহলে ভূতের অস্তিত্বকেও মানতে হবে, কারণ ভবিষ্যৎকে মানতে গেলে পরে অতীতকে তো মানতেই হবে। চলো, অনেক গল্প হয়েছে, আমি একটা গান শোনাই। ये देख के दिल झूमा, ली प्यार ने अंगड़ाई, दीवाना हुआ बादल, सावन की घटा छाई, ये देख के दिल झूमा, ली प्यार ने अंगड़ाई, ऐसे तो मेरी तकदीर न थी, तुम सा जो कोई महबूब मिला, दिल आज खुशी से पागल है, दिल आज खुशी से पागल है जान वफा तुम खूब मिले, जान वफा तुम खूब मिले, क्यों न बने पागल, क्या तुम मेरा पानी, ये देख के झूमा, ले जाने गाना हुआ जब तुमसे नजर टकराई सनम, जज्बात का एक तूफान उठा, तिनके की तरह मैं बह निकली, तिनके की तरह मैं बह निकली, सैलाब मेरे रोके न रुका,
सैलाब मेरे रुके न रुका, जीवन में मची हलचल और बजने लगी शहनाई। ये देख के दिल झूमा, ली प्यार में अंगड़ाई, दीवाना हुआ है आज नए अरमानों से आबाद मेरे दिल की नगरी। बरसों से खिला क्या मौसम था, बरसों से खिला क्या मौसम था। बाहर भरी दुनिया थी मेरी, वीरान भरी दुनिया थी मेरी। हाथों में तेरा आंचल आया के बाहर आई। ये देख के दिल झूमा, ये प्यार में अंगड़ाई, दीवाना हुआ बादल। सावन की घटा छाई, ये देख के दिल झूमा, ये प्यार में अंगड़ाई, दीवाना हुआ पागल। सावन की घटा छाई, ये देख के दिल झूमा, ये प्यार में अंगड़ाई, दीवाना हुआ पागल। বহুদিন আগের একটি ছবি কাশ্মীর কি কালি, সেখান থেকে একটা ছোট্ট কাহিনী। আর আস্তে আস্তে আমরা আমাদের সময়ের পাবন্দির দিকে এগিয়ে চলেছি। একটা জিনিস আমরা খুব বিশেষভাবে অনুভব করছি, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি অনুসারে বহু জায়গায় আমরা একটা বয়কট ব্যাপার চালু করেছি। কোনো একটি দেশকে ছোট করার চেষ্টা করছি, ছোট করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, তাই না? চীন সম্বন্ধে প্রত্যেকটা মানুষ আজকে ছি করছে বিভিন্ন রকম ভাবে। কে কি করেছে সেটা বড় কথা নয়, কি করতে হবে সেটা বড় কথা। একটা শিল্পের রেভলিউশন অবশ্যই আমাদের দেশে আনা প্রয়োজন। কিন্তু কি জানো, আমাদের দেশের অধিকাংশ বিষয়টাই অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন ইউনিয়ন, যেমন যাতায়াত ব্যবস্থা, যেমন বিদ্যুৎ ব্যবস্থা। এই সব কিছু না করে আমরা শিল্প বসানোর চেষ্টা করছি বা ভাবনা চিন্তা করছি। আজকে এই কারণের জন্যই কিন্তু আমরা কোনো একটি দেশের প্রোডাক্টের উপরে আমরা ঝাঁপিয়ে পড়েছি। কিন্তু আমাদের তো একটা অস্তিত্ব আছে, আমাদের তো একটা চিন্তাধারা আছে, আমাদের একটা টেকনোলজি আছে। আমাদের অধিকাংশ লোক, ইঞ্জিনিয়ার হোক যাই হোক, তারা বিদেশে চলে যাচ্ছে। ভাই, কেন তারা তাদের দেশে থাকতে পারছে না? কেন তাদের দেশে রাখা হচ্ছে না? এই বিষয়গুলো অবশ্যই চিন্তা ভাবনা করার বিষয়। আমরা শুধু একজনের দিকে আঙুল তুলে যাচ্ছি, আমরা সবাই মিলে একসঙ্গে, এবং
শুধু তাই নয়, আমি কাউকে সাপোর্ট করছি না, কোনো দেশকে সাপোর্ট করছি না যুদ্ধ করার জন্য, কিন্তু নিজের দেশের মাটিটা পর্যন্ত হারিয়ে যাচ্ছে। অনেকদিন আগেও হারিয়ে ফেলেছি অনেক মাটি, তাই না? একটা একটা করে মাটি হারিয়ে ফেলছি, দেশের রাজ্যগুলোকে কেটে কেটে টুকরো করেছি, আর চাপিয়ে দিচ্ছি বিএসএফ, তারা দেখবে, যারা সোলজার তারা দেখবে, আমি এসি ঘরে বসে থাকবো, মরলে তারা মরবে, আমি হেলিকপ্টারে করে মরার পর সিন দেখতে আসবো, তাই না? এই মানসিকতাগুলো রাখা থেকে আমরা সেই জওয়ানকে, সেই সমস্ত সৈনিকদের, তাদেরকে স্যালুট জানাই। আর এটাই বলবো, এই বিষয়টার সঙ্গে, তৎপরতার সঙ্গে অবশ্যই আমাদের ইন্ডিয়ান আর্মিকে স্যালুট করতে হবে, সাপোর্ট করতে হবে, কারণ তারাও মায়ের সন্তান। তাদের উদ্দেশ্যে আমার একটি গান আজকে, তাদের যে মানুষগুলো আজ বর্ডারে পাহারা দিতে দিতে মারা গেল 20 জন, তাদের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট নগণ্য একটি শ্রদ্ধাঞ্জলি। जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, हो रहा चैनो अमन, हो रहा चैनो अमन, मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन, सरफरोशी की समा दिल में जला लो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, हो रहा चैनो अमन, हो रहा चैनो अमन, मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन, सरफरोशी की समा दिल में जला लो यारो, यारो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। एक तरफ प्यार है, चाहत है, वफादारी है, एक तरफ देश में, देश में, एक तरफ देश में धोखा है, गद्दारी है, बस्तियां सहमी हुई, सही में चमत्कारा है, गम में क्यों डूबा हुआ आज सब नजारा है, आग पानी की जगह अब जो बरसाएंगे, लहलहाती हुए सब खेत झुलस जाएंगे, खो रहा चैनो अमन, खो रहा चैनो अमन, मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन, सरफरोशी की समा दिल में जला लो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, हो रहा चैनो
जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। सिक्कों के लिए तुम न करो काम बुरा, ना करो काम बुरा, ना करो काम बुरा, ना करो काम बुरा, ना करो काम बुरा। हर बुराई का सदा होता है अंजाम बुरा, हर बुराई का होता है बस अंजाम बुरा, अंजाम बुरा, अंजाम बुरा, अंजाम बुरा, अंजाम जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। हो रहा चैनो अमन, हो रहा चैनो अमन, मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन। सरफरोशी की समा दिल में जला लो यारो, यारो यारो। जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। আমরা একদম আমাদের অনুষ্ঠানের খুব কাছাকাছি শেষের দিকে চলে এসেছি, তাই আস্তে আস্তে মনে হচ্ছে এবার পাততারি গোটানোর পালা হতেই হবে। তবুও কিছু কিছু বিষয় মানে কি আমার মনে হচ্ছে যেন আরো দুটো গান এইরকমই যাওয়া নিয়ে, মানে চলতে হ্যাঁ এই সমস্ত চলা নিয়ে যাওয়া নিয়ে কিছু কিছু গান আমাদের আছে। অনেকেই এই সমস্ত গানগুলোর অনুরোধ অনেকদিন আগে আমাকে করেছে, আজকে হঠাৎ করে সেই গানগুলো আমার কাছে উপস্থিত, তাই সেহেতু সেই গানগুলো একটু করার চেষ্টা করছি এবং নিজে একটুখানি দায়মুক্ত হওয়ারও চেষ্টা করছি। কারণ অনেকে রিকোয়েস্ট করেছে, সেই রিকোয়েস্টটা যদি না রাখি তাহলে তো মনে হয় যে আমার একটু কথার খিলাফ হয়ে যাবে। একটু জল খেয়ে নিচ্ছি। তাই অবশ্যই আমরা পরপর দুটো গান শুনে নেব। আমার খুব বাবার পছন্দের গান এবং অনেকেরই খুব পছন্দের গান। बदला ओ मैं चला महफिल से नाराज ओ मैं चला
हमको कुछ सामान मिलेगा दीवाने शायर का एक दीवान मिलेगा और एक चीज मिलेगी टूटा खाली सजा चलना था कांटों पे सोना था और भी जी भर के किस्मत पे रोना था जाने ऐसे कितने बाकी छोड़ के रोक रही है थोड़ी जान है बाकी जाने टूटे दिल में क्या अरमान है बाकी जाने भी दे दिल सबको मेरा सलाम কিছু কিছু গান আছে যেগুলো সত্যি মনকে একটু ভার করে দেয়, তাই না? এইরকম গান, এটাও একটি এমন একটি গান মনটা সত্যি ভীষণ ভার হয়ে যায়। শায়েররা সবসময় বদনামি হয়, কবিরা বদনামি হয়, কারণ তারা মদ খায়, মাতলামি করে, তাদের মাথায় একটু ছিট থাকে, চিটিয়াল হয় যাকে বলে। আমরা এইরকম কতগুলো পদবি দিয়ে দিই তাদের, কিন্তু তাদের মতন বার করতে পারি না। আমরা একবার তোমাদেরকে রাহুলদেব বর্মনের একটা গল্প শুনিয়েছিলাম, আজকে আর একটা কথা গল্প শোনাচ্ছি। আশাজি ভীষণ ছুচিবাই মানুষ, এখন কেমন জানি না,
সবসময় পরিষ্কার পরিষ্কার এই সমস্ত বিষয় নিয়ে সবসময় মত্ত থাকতেন। এই রাহুল দেব বর্মন আশাজির জন্মদিনে একটা জিনিস প্রেজেন্ট করেছিলেন এই ছুচিবাই হওয়ার জন্য। তাই তোমাদের কাছে এইবার প্রশ্ন হচ্ছে, এই ছুচিবাই হওয়ার জন্য আশাজিকে রাহুল দেব বর্মন তার জন্মদিনে যে গিফটটি দিয়েছিলেন সেই গিফটটি কি? ততক্ষণ শুনে নেব শেষ গান। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর গোধূলির পর ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। সবুজে সবুজ মেশা নীলমিলি মায় পাবে না মায়, গধূলির ছায়াপথে খুঁজো না আমায়। সবুজে সবুজ মেশা নীলমিলি মায় পাবে না মায়, গধূলির ছায়াপথে খুঁজো না আমায়। শরতের কোনো এক নাম না জানা গায়, শিউলির ফুল যেথা ঝরে ঝরে যায়। কিশোরী মনের মতো দুটি চোখে অবনত, না পাওয়া সে ভুল হয়ে যাবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। তখন অন্য মন, অন্য আশা, অন্য ভাষা, জানি না কি রূপ নেবে ভালোবাসা। তখন অন্য মন, অন্য আশা, অন্য ভাষা, জানি না কি রূপ নেবে ভালোবাসা। তুমি যদি মনে মনে মগ্ন হয়ে ফুলের শিশু হয়ে যাও ঘুমিয়ে, আমি সূর্যের হয়ে তোমাকেই যাব ছুঁয়ে, সে কথা কি ভুল হয়ে যাবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পর ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। আজকে সত্যি সত্যি বাকি কথা পরে হবে। আজকের মতন এখানে বিদায় নেব। তবে আমরা উত্তরটা একবার শুনে নিচ্ছি। পরিষ্কার থাকাটা কি
ছুচিবাইয়ের মধ্যে পড়ে। এখানে একজন কোশ্চেন করেছে, পরিষ্কার থাকাটা অবশ্যই ছুচিবাইয়ের মধ্যে পড়ে না, কিন্তু সূচিবাইয়ের মধ্যে তাদের পড়ে যারা সবকিছুর মধ্যেই অপরিষ্কার দেখতে পায়, তারা সব অবশ্যই সূচিবাই। এক্ষুনি এটা ঝাড় দিতে হবে, এক্ষুনি এটা পরিষ্কার করতে হবে, 5 বার ধরে পরিষ্কার করতে হবে, 10 বার ধরে পরিষ্কার করতে হবে, এই মানসিকতার লোকেরা অবশ্যই সূচিবাই। আর একদম উত্তর সঠিক যে আশাজিকে রাহুল দেব বর্মন তার জন্মদিনে একটি রূপোর ঝাঁটা গিফট করেছিলেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণের জন্য